আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে 2টি পেশেন্ট, একজনের হার্টের সমস্যা, থাইরয়েড সমস্যা, কিডনি সমস্যা। তো হার্টের প্রথমত আমি হার্ট দিয়ে শুরু করি। হার্টের উপরে কোনো ভিডিও নাই। ওনার হার্টের ফাংশনিং ছিল আগে মাওলানা, একটু দেখাই, এদিকে নিয়ে এসো। মাওলানা মঞ্জুর আহমেদ, বয়স হলো 55 বছর। 8/3/2024 সালে ওনার হার্টের এলভিএফ হার্টের ফাংশনিং ছিল 42%। তো 42%-এর পরে ওষুধ খাওয়ার পরে আল্লাহর রহম পরবর্তীতে চলে আসে 42 থেকে 3 নম্বর। পরবর্তীতে 20/5/2025 তারিখে আবার ইকো করা হয়। ইকো রিপোর্ট আসে এলভিইএফ আসে 48%। এরপরে থার্ড টাইম আবার ইকো করা হয়, সেটা হলো 24/2/2026 তারিখ। মাওলানা মঞ্জুর আহমেদ, ওনার এলভিএফ আলহামদুলিল্লাহ এখন 51%। এই মঞ্জুর আহমেদ আবার ওনার থাইরয়েড সমস্যা ছিল। উনি কোনো থাইরয়েড বা অন্য আদার্স কিছু না খেয়ে হোমিও খাচ্ছে। ওনার থাইরয়েড ভালো আছে। ওনার থাইরয়েডের পয়েন্ট ছিল তারপর ওনার কিডনির সমস্যা ছিল। কিডনির পয়েন্ট ছিল 1.77। এই রিপোর্টটা আমার কাছে নাই। পরবর্তীতে 1.60, এই যে 1.60, এটা ছিল সিরাম ক্রিয়েটিনিন 20/5/2024। আর থাইরয়েড ছিল 4.52, TSH 4.52। পরবর্তীতে আপনার কিডনিতে আবার টেস্ট করা হয়, সেটা হলো কিডনির পয়েন্ট লাস্ট 25/2/2026 তারিখে সিরাম ক্রিয়েটিনিন চলে আসে 1.23, আলহামদুলিল্লাহ। তা আমি এখন মাওলানা মঞ্জুর আহমেদ ওনার সাথে কথা বলবো। হ্যাঁ, আপনার পরিচয় দিয়ে আপনি বলেন। আমার তো এলাকার সবাই চিনে। নাম পরিচয় সবাই তো জানেন না। আমি মুফতি মঞ্জুর আহমদ কাসিমি। আমি শুরু থেকেই সব বিষয়ে স্যারের পরামর্শ নিতেছি অনেক দিন যাবৎ। প্রথম তো আমার কোলেস্টেরল অনেক বেশি ছিল, ওগুলো রিপিট এখানে নাই। তো স্যারের ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কোলেস্টেরল অনেকটা কমে গেছে। তারপর আর আমার কোলেস্টেরলের ওষুধের প্রয়োজন হয় না এখন। তারপরে কিডনি সমস্যা দেখা দেয়, 1.77 ছিল, সেখান থেকে আলহামদুলিল্লাহ স্যারের ওষুধই, কিডনির জন্য আর অন্য কোনো ডাক্তারের কাছে আমি যাইনি। 1.23 স্যারের ওষুধই আমি সবসময় রীতিমতো ব্যবহার করি, সেবন করি। এখন আলহামদুলিল্লাহ সর্বশেষ রমজানে আমি কিডনি পরীক্ষা করেছিলাম, তো ওই সময় 1.23 আসে, অনেকটাই কমে। ডাক্তার অনেক ভালো বলছেন যে একটা পরীক্ষা করছেন। এইভাবে আছি আলহামদুলিল্লাহ। হার্টেরও আমি তো আমার একবার 2023 সালের ডিসেম্বরের 17 তারিখে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। তারপরে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন বড় বড় ডাক্তারদের কাছে। এনজিওগ্রাম হয়েছে 2023 সালেই মনে হয়, না 24-এ। তো ওখানে আমার হার্টের যে
ফাংশন ছিল সেটা 42% মধ্যে নেমে এসেছিল। আর মিরপুর হার্ট ফাউন্ডেশনে এই পরীক্ষাটা আমি করাই। এই যে তারপরে LVEF 42%, হ্যাঁ বলেন। তারপরে আমি ডক্টর পিজির সহযোগী অধ্যাপক কার্ডিয়াক বিভাগের ডক্টর ফখরুল ইসলাম খালিদ সাহেবের কাছে যাই। উনি আবার পরীক্ষা করেন। ওই পরীক্ষায় সেখানে 42 থেকে বেড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 48-এ উন্নত হয়। তো তারপরে এই রমজানে আবার ডাক্তারের কাছে যাই ইকু করানোর জন্য। উনি ডেট দিয়েছিলেন ইকুর জন্য। তো ইকু করাতে উনিও সন্তোষ প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ এখন আমার হার্টের ফাংশন হলো 51%। আলহামদুলিল্লাহ। এমনি স্যারের কাছ থেকে আমি সবসময় ঔষধ নেই এবং খাই এবং চলতেছি আলহামদুলিল্লাহ। হার্টে আমার তেমন সমস্যা মনে হয় না। ধন্যবাদ মাওলানা মঞ্জুর আহমেদ ভাই। ওনার এই যে এনজিওগ্রাম রিপোর্টটা একটু দেখাই। এনজিওগ্রামটা দেখানো হয়নি। এনজিওগ্রাম রিপোর্টে ওনার হার্টে দেখা যাচ্ছে 80% ব্লক হলো, 80% সর্ব হাইয়েস্ট ব্লক হলো 90% ব্লক আছে। ও 90% ব্লক হলো একটা, ও এই যে 90% না? ও আচ্ছা আচ্ছা, 90% হার্ট ব্লক ছিল। ওনার হাঁটা চলা করতে আগে কষ্ট হইতো। তো এখন আল্লাহর রসের রহমতে উনি হাঁটা চলা সব দিক দিয়ে ভালো বোধ করতেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আমার এখানে অনেক সাকসেসফুল ভিডিও আছে, যার মধ্যে ক্যান্সার পেশেন্ট দেখা গেলো যে 5টা কেমো নেওয়ার পরে রুগী এখন শয্যাশায়ী। সেই রুগী আল্লাহর রসের রহমতে হোমিও ওষুধে ওসিলায় এখন সুস্থ আছে, ভালো আছে। 5টা কেমো নেওয়ার পরে যাকে বলা হয়েছিল যে উনি আর মা হতে পারবে না, সেই রুগী অলরেডি 4 মাসে গর্ভবতী। এছাড়াও ব্রেনের মধ্যে স্ট্রোক করার পরে যাকে মেসিভ হ্যামারেজ ছিল, নিউরোসায়েন্সে ভর্তি ছিল, নাম ছিল আলামিন, বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। তাকে বলা হয়েছিল যে এটা অপারেশন ছাড়া হবে না, 7 লাখ টাকা বাজেট দেওয়া হয়েছিল। তো উনি এরকম তার এক বড় ভাই মসজিদের বড় ইমাম, ওনার আরেক হুজুরের মাধ্যমে আমার কাছে আসে এবং ওষুধ খাওয়ার পরে আমি ওষুধ দিই যে ভালো হইলে হবে, না হলে তো অপারেশন করতে হবে। আমি নিশ্চিত ছিলাম না। যাই হোক, কোনো রোগের নিশ্চিত হওয়া যায় না। তো ওনার ওষুধ দেওয়ার পরে আমি ভুলে গেছি। 1 মাস পরে সেই ছেলে আমার চেম্বারে আসছে, নাম আলামিন। বলছে আমি আলামিন। কোন আলামিন? বলে ব্রাহ্মণবাড়ি আলামিন। আমি নিউরোসায়েন্সে ভর্তি ছিলাম, আমার অপারেশন হওয়ার কথা ছিল, অপারেশন লাগেনি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি। সেই আলামিন এখন সৌদি আরবে গিয়ে চাকরি করতেছে, তার আর অপারেশন করতে হয়নি। আবার ব্রেনের সিস্টের রোগী, মাথায় এরকম ব্যথা এবং বমি, ভালো হচ্ছে না। বড়ি হলো বরিশাল, নাম হলো রেহানা। বরিশাল ডাক্তাররা বলা হয়েছিল তাকে অপারেশন ছাড়া ভালো হবে না। তারপর ঢাকায় আসে, ঢাকাটাতে একই কথা বলে। তো লাকিলি আমার পাশেই তার বোনের বাড়ি। তো বোন বলে যে ঠিক আছে, তুমি তো অপারেশন যদি করতেই হয়, তো একটু স্যারের কাছে পাশে একজন হোমিও ডাক্তার আছে, ভালো ওষুধ দেয়, ওনার কাছে খাইয়ে দেখো। আমার এখন ওষুধ খাওয়ার পর ওনার মাথা ব্যথা ভালো হয়ে যায়। এবং পরবর্তীতে উনি আবার 4 মাস পরে আবার ব্রেন সিটি স্ক্যান করে, পরে দেখা যায় নর্মাল স্টাডি, পরবর্তীতে সিস্ট ছিল, পূর্বে সিস্ট ছিল। এইভাবে প্রতিটা সেক্টরে। তারপরে দেখলাম যে বন্ধাত্বের ক্ষেত্রে যাদের জরায়ুতে সিস্ট থাকে সেটা সফল হয়েছে, যাদের জরায়ুতে টিউমার ছিল, বাচ্চা হয় না, সেটা বাচ্চা হয়েছে। আবার কোনো সমস্যা নেই, বাচ্চা হচ্ছে না, সেটা সফল হয়েছে। আবার দেখা যাচ্ছে 7 মাস হলেই বাচ্চা মারা যাচ্ছে। এইভাবে মারা যেতে যেতে দেখা যায় তার বিয়ের বয়স 16 বছর হয়ে গেছে, কোনো সন্তান ছিল না। সেই রোগী আমার ওষুধ খাওয়ার পরে 17 বছর পর সে সন্তানের জননী হয়েছে এবং পরপর 2টা বাচ্চা হয়েছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, সব সেক্টরেই আমাকে সফলতা দিয়েছে। তো আমাকে অনেকেই বলে যে কোন চিকিৎসা, এটা অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি, আসলে এটা হোমিও চিকিৎসা। এবং এটা হলো অনেকে আবার বলে যে আপনি বলেন যে বাংলা ব্যাংকের চেয়ারম্যান যে এত বড় পদে চাকরি করে, আপনি কীভাবে এই লাইনে আসলেন? তো এই বিষয়ে আমি বারবার বলি, আবার বলছি যে হোমিও পরিবার আমার জন্ম। আমার বাবা ডাক্তার জয়নুল আবেদিন, উনি পাকিস্তান আমলে প্র্যাকটিস করতেন, উনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটাই করতেন। পরবর্তীতে আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান, উনি দিনাজপুর স্টেশন রোডে বসতেন। ওনার চেম্বারে আমি ছাত্র অবস্থায় ওনার চেম্বারে বসতাম, দেখতাম যে সমস্ত রুগী ইন্ডিয়া, মাদ্রাজ, ভেলোর ভালো হচ্ছে না, তার কাছে ভালো হয়। এবং এইভাবে বিভিন্ন কঠিন রোগী ভালো হওয়ার পর আমি হোমিওপ্যাথির প্রতি অনুপ্রাণিত হই এবং আমি হোমিও কলেজে ভর্তি হয়ে 91 সালে DSMS কমপ্লিট করি।
আমি যখন 80 থেকে 87 পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ছাত্র অবস্থায় আমি একটা প্রাইমারি বক্স থেকে নিজে খাইতাম, আশেপাশে রুমমেট বন্ধু বান্ধব দিতাম, কখনোই আমার ইউনিভার্সিটি মেডিকেলে যাওয়ার প্রয়োজন হয়নি। এইভাবে চলে আসতেছে আমার চিকিৎসার কার্যক্রম। আমি মাস্টার্স কমপ্লিট করার পরে প্রথমে কেয়ারে চাকরি করি। কেয়ারে পরে আমি চাকরির অবস্থা বাংলাদেশ ব্যাংকে রিটার্ন ভাইবা দিই। রিটার্ন ভাইবা দেওয়ার পরে আমার পোস্টিং ছিল বরিশাল বানুড়িপাড়া, আমার বাড়ি দিনাজপুর। অথবা আমি চিন্তা করলাম যদি আমার চাকরি হয় তার অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা হয়তো দিনাজপুর যাবে, দিনাজপুর থেকে আবার বরিশাল পাঠাবে, ততক্ষণ আমার হয়তো সে সময় থাকবে না, মানে জয়নিং ডেট হয়তো পার হয়ে যাবে। এই চিন্তা করে আমি এইচআরে এক আপা ছিল যার নাম ছিল নুরনাহার, ওনার গ্লাসের নিচে আমি একটা খাম রেখে যাই বরিশালের ঠিকানা দিয়ে। একদিন 1989 সালে জুন মাসের 8 তারিখে আমি চিঠি পেলাম যে বাংলা ব্যাংকে আমার চাকরি, ওই চিঠি আমার লেখা খাম। যাই হোক, ব্যাংকে জয়েন করলাম। জয়েন করার পর ওই আপা আমাকে বললো যে আমি হোমিওর সঙ্গে জড়িত, আমার দুইটা সমস্যা, একটা ঠান্ডার সমস্যা আর একটা হলো বাচ্চা হচ্ছে না, আমার প্রথম বাচ্চা আছে আর হচ্ছে না। যাই হোক, ওনাকে আমার ওষুধ দিলাম, উনি সফল হইলো। এরপর পুরো ব্যাংক ছড়াই গেল যে বাংলাদেশ ব্যাংকে একজন ভালো ডাক্তার আছে। যাই হোক, এইভাবে বাংলা ব্যাংকে কিন্তু যারা চাকরি করে সবাই তারা লোনের সুবিধা আছে, প্রথমে গাড়ির লোন, তারপরে প্রথমে হুন্ডা লোন, তারপরে গাড়ির লোন, বাড়ির লোন। তো হুন্ডা লোনের জন্য আমি 90 সালে যে অফিসারের কাছে গেলাম, প্রচুর ভিড়, আমি পাত্তা পাচ্ছি না। একদিন থেকে ওই অফিসার আমাকে ফোন দিয়েছে, আজকে যদি আপনার সঙ্গে কথা না বলি তাহলে আমার রান্না বাড়া বন্ধ। তার নাম হলো আবুল কালাম আজাদ ছিল, উনি তখন লোন সেকশনে ছিল। যাই আমি খুশি হলাম যে আমি যেখানে পাত্তা পেয়ে সে আমাকে ফোন দিয়েছে। তো ওনাকে আমি ওষুধ দিলাম, উনি সফল হইলো, ওনার বাচ্চা হইলো। এইভাবে পুরা ব্যাংক কারো কিছু হইলে আমি ওষুধ দিতাম এবং চলছে। পরবর্তীতে আমি 2022 সালের 1 এপ্রিলে আমি জেনারেল ম্যানেজার হিসেবে অবসরে যাই এবং অবসরে যাওয়ার পরে আমার হোমিওপ্যাথির প্রতি আরও পড়াশোনার আরও সুযোগ পাই এবং চাকরিরত অবস্থায় আমার আপন চাচাতো ভাই যার নাম ছিল কামলাম, সে কিডনি রোগে মারা যায়। ওই সে আমি ওষুধ দিয়েছিলাম কিন্তু আমার ওষুধে কোনো কাজ হয়নি। তখন থেকে আমার মনে মনে একটা ক্ষোভ ছিল যে কিডনি রোগীর জন্য কিছু করা যায় কি না। যাই হোক, এটার উপরে অনেক গবেষণা করে, অনেক পড়াশোনা করে সফলতা ব্যর্থতার মাঝে ইদানিং আমি বেশ সফল পাচ্ছি। তবে এমন রোগী আছে যে 21টা ডায়ালিসিস নেওয়ার পর ডায়ালিসিস লাগে না, এমন রোগী আছে যে 6 থেকে 1 নর্মাল হয়েছে। যাই হোক, আমার ভিডিও বেশি হচ্ছে, আর বেশি লম্বা না করে আমি এখানে শেষ করছি। সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটা ফটো কি আমাকে লাগবে, ফাইলে রাখবো।